আপনারা যারা এই সভায় হাজারে হাজারে নানা ধরনের প্রতিকূলতা এবং ষড়যন্ত্র উপেক্ষা করে সমবেত হয়ে এই সভাকে সামনের দিনের লড়াইয়ের বিকল্প বার্তা দিয়ে গেলেন, তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বেশি সময় নিয়ে আমি কথা বলবো না। আমাদের দেশে 11 বছর যাবৎ যে সরকারটা চলছে কেন্দ্রে, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপির প্রাধান্যে বেশ কিছু দলকে একসাথে নিয়ে সম্ভবত ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর এরকম আপাদমস্তক জনবিরোধী, বিশেষ করে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী, বেকার ছেলে মেয়ে, আমাদের ছাত্র ছাত্রী, মা বোন, এদের বিরুদ্ধে বর্বরোচিত অমানবিক এভাবে আক্রমণ সংগঠিত করতে এর আগের কোন সরকারকে আমরা দেখিনি। এবং এই সরকার ভারতবর্ষের বৃহৎ পুঁজির নেতৃত্বে, অর্থাৎ পুঁজিপতিদের মধ্যে যারা সবচেয়ে ধনী, তাদের নেতৃত্বে অন্যান্য যারা পুঁজিপতি, ভূস্বামী, কালোবাজারি, বেআইনি মজুতদারি যারা করে, বাজারে কৃত্রিম অভাব তৈরি করে, দ্বিগুণ তিনগুণ দাম মানুষের পকেট কেটে লুণ্ঠন করে নিয়ে পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করে, এদেরকে চোখ কান বন্ধ করে এই সরকার যেভাবে সাহায্য করে চলেছে, আগের সরকারগুলো প্রগতিশীল ছিল সেটা আমরা বলছি না, কিন্তু এরকম ভাবে নির্লজ্জের মতো চোখ কান বন্ধ করে এদেরকে যেভাবে তারা সাহায্য করছে, এটাও ভারতবর্ষের মানুষ এর আগে এভাবে প্রত্যক্ষ করেনি। শুনছিলেন, সংক্ষিপ্ত পরিসরে হলেও দেশের অবস্থা সম্পর্কে কমরেড প্রকাশ বলবার চেষ্টা করেছেন। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে, মানুষের কেনার ক্ষমতা তলিয়ে যাচ্ছে, বেকার সমস্যা অন্যতম জাতীয় জ্বলন্ত সমস্যা, নিয়মিত নিয়োগ নেই, চুক্তির ভিত্তিতে 10 মাস 11 মাসের কাজ, এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত ভারতবর্ষ এরকমটা এর আগে প্রত্যক্ষ করেনি। কৃষক ক্ষেতমজুর মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত জল করে মাটির বুক চিরে যে ফসল ফলায়, উৎপাদনের জন্য যে পয়সা খরচ হয়, সেই পয়সা পর্যন্ত ফসল যখন বাজারে বিক্রি করতে আসে, যেহেতু কেন্দ্রের সরকার যথা সময়ে সাহায্যের হাত নিয়ে এদের পাশে দাঁড়ায় না, তারা উৎপাদন খরচের পয়সাটা পর্যন্ত হাতে নিয়ে বাড়িতে ফিরতে পারছে না। গণতন্ত্র আক্রমণ করছে, আমাদের যে সংসদীয় ব্যবস্থা তার উপর আক্রমণ করছে, গণতন্ত্রের সাথে ধর্ম নিরপেক্ষতা, ধর্ম যার যার, রাষ্ট্রের কোনো ধর্ম নাই, রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান, আপনি চাইলে ধর্ম করবেন, যদি না চান আপনি ধর্ম করতে বাধ্য না, আপনি চাইলে স্বাধীনভাবে আপনি ধর্ম পরিবর্তনও করতে পারেন, এক ধর্ম ছেড়ে অন্য ধর্মও আপনি গ্রহণ করতে পারেন।
ডক্টর বাবা সাহেব আম্বেদকর করেছিলেন। হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, কিন্তু হিন্দু ধর্মের প্রতি তার যে বিতৃষ্ণা তৈরি হয়েছিল তার থেকে বেরিয়ে আসবার জন্য তিনি সেখানে বুদ্ধ ধর্মের অনুরাগী হয়েছিলেন। তার হাতেই তো আমাদের দেশের সংবিধান তৈরি হয়েছে। কাজেই এই যে ধর্ম নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখতে গেলে পর রাষ্ট্র যদি ধর্মান্ধ হয় তাহলে দেশকে তো এক রাখা যাবে না। ব্রিটিশ সাম্রাজ্যবাদ যাওয়ার আগে বিষবৃক্ষ রোপণ করে আমাদের দেশটাকে দুভাগে ভাগ করে দিয়ে গেছে। আর যাতে ভারতবর্ষকে ভাগ করতে না পারে তার জন্য এই ধর্ম নিরপেক্ষতার নীতি আমাদের সংবিধানের পলে পলে নানা পদ্ধতিতে এটাকে উপস্থিত করার চেষ্টা হয়েছে। আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার এই ধর্ম নিরপেক্ষতার বেদিমূলে আক্রমণ করছে। একদিকে গণতন্ত্র, আরেকদিকে ধর্ম নিরপেক্ষতা, এবং একই সাথে সামগ্রিকভাবে আমাদের যে সংবিধান তাকে ধ্বংস করার চেষ্টা করছে। এই সংবিধান যখন তৈরি হয় আরএসএস, জনসংঘ, তারা এই সংবিধান তৈরিতে সহযোগিতা করেনি। এরা স্বাধীনতার সংগ্রামে পেছন থেকে ছুরি মেরেছে, ব্রিটিশের পদলেহন করেছে। এরা স্বাধীনতা অর্জিত হওয়ার পর এই সংবিধান তৈরি করতে গিয়ে এরা মনুস্মৃতির আদলে স্বাধীন ভারতবর্ষের সংবিধান তৈরি করতে চেয়েছিল, যার মূল কথা হচ্ছে মহিলাদের কোনো অধিকার থাকবে না, তারা সুন্দরের পূজারী হবে, সন্তানের জন্ম দেবে, রান্না বান্না করবে, ঘর নিকাবে, বাড়ির বাইরে যেতে পারবে না, পুরুষের সঙ্গে তর্ক বিতর্ক করতে পারবে না, দাবি দাওয়া করতে পারবে না। এই হচ্ছে মনুস্মৃতির অন্যতম গুরুত্বপূর্ণ কথা। আর কে দলিত অংশের মানুষ, যারা তফসিলি উপজাতি সহ বিরাট অংশের মানুষ, এই মনুস্মৃতি মানুষকে 4 ভাগে বিভক্ত করেছে, মাথা, মুখ, হাত, পা। দলিত অংশের মানুষ যারা, তাদেরকে পায়ের সাথে মিলিয়ে বলা হচ্ছে এদের জন্মই হয়েছে সমাজে আসার উদ্দেশ্য হচ্ছে এদের উপরে যারা আছে সবাইকে তারা সেবা করবে, শুশ্রূষা করবে, তাদের কিছু দাবি করবার অধিকার নেই। নামে মানুষ, অবয়ক্ত মানুষ, কিন্তু মানুষের অধিকার নিয়ে বেঁচে পড়তে থাকবার কোনো সুযোগ তাদের নাই। এই যে সংবিধান আমাদের দেশের স্বাধীনতার পর যেটা তৈরি হচ্ছে, এই সংবিধানটাকে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং তৎকালীন সময়ের এই জনসংঘ, যেটার আজকের নাম হচ্ছে বিজেপি, তারা এইভাবে সংবিধান তৈরি করবার চেষ্টা করেছে, কিন্তু প্রতিরুদ্ধ হয়েছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে তাদের প্রত্যেকটি তুলা প্রশ্নকে খণ্ড বিখণ্ড করে, বিচ্ছিন্ন করে, এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে কণ্ঠাসা করে এই সংবিধান তারা পাশ করে নিয়ে এসছেন। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশে এই সংবিধান লাগু হয়। এখন এই যে শুনছিলেন কমরেড প্রকাশ বারবার বলবার চেষ্টা করছিলেন, এটা হিন্দু রাষ্ট্র তৈরি করবার চেষ্টা করছে ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে, একদলীয় শাসন। এটা করতে গেলে পর আমাদের দেশে যে সংবিধানটা বেঁচে আছে, নানা সময়ে এই গত 75 বছরে তার সংশোধন হয়েছে, তারপরেও তার যে ধাঁচা, তার যে কাঠামো, তার মধ্যে গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতার যে বৈশিষ্ট্যগুলি বজায় আছে, এগুলো থাকলে পর তারা একদলীয় স্বৈর শাসন ভারতবর্ষের বুকে কায়েম করতে পারবে না। ফ্যাসিবাদী দৃষ্টি নিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে পদতলে নিয়ে দলন চালাতে পারবে না, তাই তারা সংবিধানটাকে ধ্বংস করার চেষ্টা করছে। ভারতবর্ষের মানুষ, আমরা যেটা লক্ষ্য করেছি, এটা মেনে নিচ্ছেন না, বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছেন। লোকসভা নির্বাচন, ভোট কমেছে, আসন কমেছে, কিন্তু যে কোনোভাবেই হোক সরকার তৈরি করেছেন। অনেকের ধারণা হয়েছিল সম্ভবত এই ধাক্কা থেকে আরএসএস বিজেপি কিছুটা শিখবে। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী প্রথম থেকে বলছিল বিজেপি আরএসএস
গণতন্ত্র থেকে, ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের দেশের সংবিধানের যে মৌল নীতি গেলে এর থেকে কোনো শিক্ষা নিতে তারা রাজি না। তারা ফ্যাসিবাদী দৃষ্টি নিয়ে একদলীয় স্বৈর শাসন কায়েমের মধ্য দিয়ে ভারতবর্ষের অন্যান্য সমস্ত গণতান্ত্রিক শক্তিকে তারা ধ্বংস করে দেওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং মানুষের জীবনের যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর প্রতি তাদের কোনো নজর নেই। এর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে এদেরকে সেভাবে সরকার থেকে আলাদা রাখতে না পারলেও যে ধাক্কাটা দিয়েছে, এই ধাক্কা থেকে শিক্ষা না নিয়ে তারা আরো উগ্র হয়ে আক্রমণ তীক্ষ্ণ করার চেষ্টা করছে। তারা মনে করছেন সামনের দিনে যদি এখন থেকে চাপিয়ে রাখা না যায় তাহলে তাদের অস্তিত্ব রক্ষা করা কঠিন হবে। এটাই বাস্তব। আজকে এই 1 বছরের ব্যবধানে গত লোকসভা নির্বাচনের পর এই সময়ের মধ্যে কৃষকরা, ক্ষেতমজুররা, শ্রমিকরা, শিক্ষক, কেরানি, কর্মচারীরা, বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা, রাজ্যে রাজ্যে যুবকরা, বেকার যুবকরা, তারা এই জনবিরোধী, রাষ্ট্রবিরোধী, ঐক্যবিরোধী, সংহতি বিরোধী, শান্তি বিরোধী সর্বনাশা যে নীতি নিয়ে বিজেপি যাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করছে, লড়াইয়ের ময়দানে সামিল হচ্ছে, নতুন শক্তির সমাবেশ করছে। ত্রিপুরা এর থেকে আলাদা না। ত্রিপুরাও এই লড়াইয়ে তার সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করে সর্বভারতীয় এই আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। তা না হলে পরে কিসের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, কিসের লাল ঝান্ডা? এ তো শুধু ভোটের পার্টি না, লড়াইয়ের পার্টি। সমস্যা পীড়িত মানুষ, তাদের জীবনের মূল সমস্যাগুলি সমাধানের জন্য লড়াই। এই লড়াইয়ের পর্যায়ে কখনো বিধানসভার ভোট আসবে, কখনো লোকসভার ভোট আসবে। এটা উন্নততর পর্যায়ের রাজনৈতিক সংগ্রাম। সেই সংগ্রামে আমরা অংশগ্রহণ করি, কখনো আসন জিতি, কখনো জিততে পারি না, কখনো সরকার তৈরি করি, কখনো সরকার তৈরি করতে পারি না, কিন্তু তার জন্য লাল ঝান্ডা কাঁধ থেকে আমরা নামাই না, লড়াইয়ের ময়দান ছেড়ে আমরা পালিয়ে যাই না। এটাই হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমি আগেই বলেছি, বেশি সময় নিতে চাই না। ত্রিপুরার অভিজ্ঞতা কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018 সালে বিধানসভা নির্বাচনে কি বলবার চেষ্টা করেছিলেন? চলো পাল্টাই, একবার একটা সুযোগ দিন। বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারেনি, স্বীকার করেছে এই সরকার উন্নতির জন্য কাজ করেছে, ত্রিপুরার সমৃদ্ধির জন্য কাজ করেছে। এই সরকার দুর্নীতি যুক্ত এই অভিযোগ করবার দুঃসাহস দেখায়নি, শুধু বলবার চেষ্টা করেছে কেন্দ্র বিজেপি সরকার, রাজ্যে যদি আপনারা আমাদেরকে সরকার তৈরি করতে সাহায্য করেন তাহলে দুটো সরকার একসাথে মিলে যে যে কাজগুলি আপনারা চাইছিলেন সমাধান হোক, রাজ্য সরকারের সীমাবদ্ধতার কারণে করে উঠতে পারেনি, সে সমস্ত সমস্যার সমাধান আমরা করব। আমরা লক্ষ্য করেছি। আমরা প্রথমেই বলবার চেষ্টা করেছিলাম এটা প্রতারণার ফাঁদ। মুখে যা বলছে, যদি ভোট দিয়ে এদেরকে সরকারে বসবার সুযোগ করে দেন তাহলে তারা উল্টো পথে চলবে। ভারতবর্ষের অন্যান্য 8টা, 9টা, 10টা রাজ্যে যেখানে বিজেপি সরকার দখল করে রাজ্য সরকারগুলো চালাবার চেষ্টা করছে, সেখানকার অভিজ্ঞতার ভিত্তিতে এই কথাগুলো বলছে। এবং কেন্দ্রে যে সরকার চালাচ্ছে, ভোটের আগে এক কথা, ভোটের পরে সরকারে বসে আরেক কাজ, সেই অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু আমাদের রাজ্যের মানুষ প্রায় 51-52% তারা বিভ্রান্ত হয়েছে। অভিজ্ঞতা কি? অনাহার, অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি, কাজের জন্য রাজ্যান্তরিত হওয়া, দেশের বাইরে যাওয়া, সেখানে গিয়ে বেঘরে মৃত্যুর সম্মুখীন হওয়া, সে মৃতদেহ বাড়িতে পর্যন্ত মা বাবা ফিরিয়ে আনতে পারছেন না। বামফ্রন্ট সরকারের সময় ছিল এরকম, কংগ্রেসের দুঃশাসনে ছিল, কংগ্রেস উপজাতি যুব সমিতির দুঃশাসনে ছিল। বামফ্রন্ট সরকার এটাকে বন্ধ করেছে, এটাকে অতীত ইতিহাসের পাতায় তাকে সীমাবদ্ধ করেছে। বিজেপি সরকার আসার পর সেটাই তারা ফিরিয়ে আনছে।
সেটাই তারা ফিরিয়ে আনছে। কাজ নাই, রোজগার নাই, কেনবার ক্ষমতা নাই, এরকম যে পরিস্থিতি চলছে। দোকানপাট খুলে বসে আছেন দোকানেরা, কেনবার লোক নাই। মানুষের তো পয়সা থাকতে হবে। বেকার প্রতিশ্রুতি দিয়েছিল শূন্যপদ থাকবে না, নতুন করে কোন শূন্যপদ তৈরি হতে দেবে না। এদের রাজত্বে এই 7 বছরে 56,000 পদ এদের রাজত্বে শূন্য তৈরি হয়েছে, পূরণ করছে না। বেকার সমস্যা আকাশচুম্বী ত্রিপুরার মতো রাজ্যে। এই যে পরিস্থিতি চলছে, কৃষক এই যে গত 41 বছরের মধ্যে এত বড় বন্যা হয়ে গেল, বামফ্রন্ট শাসনে 48 ঘন্টার মধ্যে সরকারের নির্দেশে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সামর্থ্যের সীমাবদ্ধতা হাতে নিয়েই সেই মানুষদের সাহায্য করার চেষ্টা করেছে। কোথায় বিজেপি শাসিত ত্রিপুরায়, কোথায় সরকার, কোথায় আক্রান্ত বিধ্বস্ত মানুষ? সাহায্য তাদের দিকে ফিরে কেউ তাকাবার চেষ্টা করে না। আর আগরতলায় মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কার্নিভেল করেন দুর্গাপূজার দশমীর নামে, লক্ষ্মী পূজার আগের দিন। আরে পূজাই তো মানুষ করতে পারলো না। আগরতলার ব্যবসায়ী যেখানে আপনারা কার্নিভেলের নাচাগানা করেন, তারা তো দোকান খুলে ধার দেনা করে জিনিস নিয়ে বসেছিল, অন্তত বছরে এই সময়টা বিক্রি করতে পারলে পর পরিবারটা নিয়ে বেঁচে পড়তে থাকবো। তারাই তো মুখ বেজার করে বলছেন কেনবারই তো লোক আসছে না। পয়সা না থাকলে মানুষ কি করে বাজারে আসবে? বাজারে তো দোকান দেখবার জন্য মানুষ আসে না। এই সরকার তার কোনো ভূত বৃষ্টি ছিল? দায়িত্ব জ্ঞানহীন, অমানবিক। না হলে পরে এরা এই ধরনের কার্নিভেলের অনুষ্ঠান করতে পারে? এর থেকে বুঝবার চেষ্টা করতে হবে। কমরেড প্রকাশ করে উল্লেখ করবার চেষ্টা করেছিলেন, বামফ্রন্ট শাসনে ত্রিপুরাতে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না। সন্ত্রাসবাদীরা কোন কোন রাজনৈতিক দলের সমর্থনে পুষ্ট হয়ে রাজনীতিগতভাবে বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে তারা যখন মোকাবেলা করতে পারছে না, এই সন্ত্রাসবাদীদের ঘাড়ে চপে সরকার দখল করার মতলব করছিল, এরা সেখানে বন্দুকের নলের মুখে মানুষের রক্ত ঝরিয়ে তারা হুলি খেলবার চেষ্টা করেছে। এটা দাঙ্গা না, এটাকেও বামফ্রন্ট সরকার মোকাবেলা করার চেষ্টা করেছে, শান্তি পুনঃস্থাপন করেছে। গোটা ভারতবর্ষের সামনে ত্রিপুরা বামফ্রন্ট সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকার যদি চায় সন্ত্রাসবাদ কিভাবে মোকাবেলা করা সম্ভব, ত্রিপুরা হচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত। এরা স্বীকার করতে বাধ্য হয়েছেন। কাজে এই যে পরিস্থিতি আজকে যেটা দেখা যাচ্ছে, ধর্মের নামে, সম্প্রদায়ের নামে আরএসএস, বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ পেছনে দাঁড়িয়ে বিশ্ব জনবসতির এলাকায় হিন্দু মুসলমান বসবাস করেন, সেই জায়গায় বিরোধ বাঁধাচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, লুট করছে, দৈহিক আক্রমণ করছে, খুন খারাপি করছে। কদমতলা ধর্মনগরে, কৈজুরাবাড়ে, রানীর বাজার সংলগ্ন, আপনার গন্ডাছড়া, এরপর বিশালগড় করবার চেষ্টা করেছে, উদয়পুরে করবার চেষ্টা করেছে, সোনামুড়ায় উত্তেজনা ছড়াবার চেষ্টা করেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তার সীমাবদ্ধ সামর্থ্য নিয়েও সাম্প্রদায়িক যে প্ররোচনা, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ঐক্য সংগতি রক্ষা করবার জন্য তার দায়িত্ব পালন করা থেকে পেছপা হয়নি। এরকম একটা জায়গায় এরা রাজ্যটাকে আজকে নিয়ে গেছে। আপনাদের অভিজ্ঞতা কি? ত্রিপুরায় কটা সরকার দেখেছেন আপনারা? রাজন্য শাসন দেখেছেন? কিছু মানুষ এখনো বেঁচে থাকবেন। রাজন্য শাসনের শেষ দিকটার অভিজ্ঞতা আপনারা নিতে পেরেছেন। রাজন্য শাসন মানে কি? এটা তো রাজ পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য, ত্রিপুরার জনগণের স্বার্থ রক্ষা করার জন্য। যদিও সেখানে
শতাধিক রাজা উপজাতি অংশের, কিন্তু উপজাতি জনগণের জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধান করবার জন্য তারা তো কোনো ভূমিকা নেয়নি। রাজবাড়ি বানানো, মহারাজগঞ্জ বাজার, রাজবাড়িতে বস্তা করে যেন সোজা বাজারটা দেখা যায় তার জন্য একটা সড়ক তৈরি করা, আর ত্রিপুরার বিভিন্ন মহকুমায় 8টা 9টা আপনার মাধ্যমিক স্কুল, কোথায় হাসপাতাল, কোথায় বিদ্যুৎ, কোথায় সেচ, কোথায় পানীয় জল, উপজাতি অনুপজাতি, এগুলো তো কিছুই তারা করার চেষ্টা করেনি। তাদের কথা কম বলাই ভালো। কংগ্রেস সরকার 30 বছর 32 বছর কেন্দ্র কংগ্রেস, রাজ্য কংগ্রেস, দারুণ সুযোগ। স্বাধীনতার পর ত্রিপুরা ভারতবর্ষের সাথে নিজেকে যুক্ত করেছে। সরকার চালাচ্ছে কংগ্রেস, মুখ্যমন্ত্রী কংগ্রেসের। তারা যদি একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দীর্ঘ, মধ্য এবং স্বল্পমেয়াদী উন্নয়নের পরিকল্পনা নিয়ে কাজ করতেন, কেন্দ্রের সাহায্য নিয়ে ত্রিপুরার চেহারাটা পাল্টে দিতে পারতেন। কোথায়? কোনো ভূমিকা তারা নেয়নি। এরকম একটা পরিস্থিতিতে জরুরি অবস্থা যখন উঠে গেল, কংগ্রেস ভাগে একটা অংশ বেরিয়ে সিএফডি সিপিআইএমকে অনুরোধ করলো সরকার তৈরি করতে। 3 বছর সরকার, সিপিআইএম এই সরকারে অংশগ্রহণ করেছিল সুনির্দিষ্টভাবে 12 থেকে 15টা জনস্বার্থবাহী কর্মসূচি রূপায়ণের প্রশ্নে সহমত পোষণ করে। যখন সিপিআইএম দেখলো তার 18 জন এমএলএ এদের শক্তিটাকে ব্যবহার করে সিএফডি, তার মানে পুরাতন কংগ্রেস, এরা আগের মতোই লুণ্ঠনের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ছেঁড়া কাগজের মতো ছুঁড়ে ফেলে দিয়ে সরকার থেকে বেরিয়ে এসে বলল এই সরকারের প্রতি আমাদের আর কোনো সমর্থন নাই। পরবর্তী সময়ে সিএফডি ভাঙলো, কংগ্রেস থেকে আরো লোক বেরোলো, জনতা পার্টি তৈরি করলো। তারা এসে আবার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে অনুরোধ করলো। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বের মধ্যে দ্বিমত ছিল, এদের সঙ্গে আমাদের পুষাবে না, এরা তো আসলে কংগ্রেস। কিন্তু সরকারে যাওয়ার সুযোগটাকে কাজে লাগাবার জন্য চুক্তিতে স্বাক্ষর করেন, কিন্তু এটা তাদের কাছে ছেঁড়া পাতার মতো, কলা পাতার মতো। সরকারে বসে তারা যে করে না, আমরা তো সিএফডি সিপিআইএম এর সরকারই দেখলাম। কেন আমরা জনতা পার্টির সাথে যাব? ভিন্ন মত ছিল পার্টি নেতৃত্বের মধ্যে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, তখন রাজ্য কমিটির সবাই উপস্থিত থাকবার সুযোগ আমার ছিল, কিন্তু শেষ পর্যন্ত সামগ্রিক আলোচনা করে ত্রিপুরার মানুষ তারা দেখতে চাইছিলেন, ঠিক আছে সিএফডি সিপিআইএম হলো না, সিপিআইএম এর সিদ্ধান্ত সঠিক। এই অভিজ্ঞতা নিয়ে জনতা পার্টি যখন সিপিএম কে সাথে নিয়ে সরকার করতে চায়, একটা সুযোগ দেওয়া হোক না। এই পরিস্থিতিতে জনতা পার্টির সাথে মিলেও সরকার তৈরি হলো। একই অভিজ্ঞতা, মুখ্যমন্ত্রীর বাড়িতে শত শত ফাইল তার খাটের তলায় গিয়ে জমা হচ্ছে। ফাইল দেখবার সময় কোথায়? তাদের কিভাবে লাভ, লুট ইত্যাদি তারা করতে পারেন এই স্বল্প সময়ের মধ্যে, এ নিয়েই তারা ব্যস্ততায় কাটিয়েছেন। এই পরিস্থিতিতে আবার 3 থেকে 4 মাসের ব্যবধানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আলোচনা করে এই সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে সেখানে দাবি করলো এই বিধানসভা ভেঙে দাও, রাষ্ট্রপতি শাসন জারি করো। যদিও নীতিগতভাবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে, কিন্তু ত্রিপুরার যে পরিস্থিতি, এই বিধানসভা বাঁচিয়ে রাখা মানে সেই জায়গায় দাবি হলো নূতন করে বিধানসভার নির্বাচন করো। সেই নির্বাচন হলো 77-এর ডিসেম্বরে। 77-এর লোকসভা জামানতের টাকা বাজেয়াপ্ত হওয়ার মুখে শচীন্দ্রলাল সিংহ জিতেছেন। এই পরিস্থিতিতে 9-10 মাসের ব্যবধানে বিধানসভার নির্বাচন, ভোটের ফল যখন প্রকাশিত হলো, দেখা গেল, আমার এখনো মনে আছে উমাকান্তি স্কুলের ভোট গণনার কেন্দ্রে আমি যুক্ত ছিলাম। তখন মহকুমায় মহকুমায় ভোট গণনা হচ্ছে। প্রথম খবর পাওয়া গেল মনসুর আলী সাহেব, কংগ্রেসের ডাকসাইটা নেতা, সোনামুড়ার বক্সনগরে পরাস্ত হয়েছেন। কার কাছে? আমাদের মাস্টারদার কাছে। তিনি একজন সাধারণ শিক্ষক এবং একজন কৃষক, মাঝারি পর্যায়ের একজন কৃষক।
বিশ্বাস করছে না কংগ্রেসের নেতারা। পরে যখন খবর নিলাম দেখা গেল এটা সঠিক। এই করতে করতে দেখা গেল 7 আসনের মধ্যে 56 আসন বামফ্রন্ট। তখন বামফ্রন্টে সিপিআই ছিল না, সিপিআইএম আরএসপি ফরওয়ার্ড, তারা 56টা আসনে জিতলেন। কংগ্রেস একটা আসনও পায়নি। টিউজেস তারা 4টা আসন জিতেছিল। 10 বছর সরকার সন্ত্রাসবাদীদের ব্যবহার করে রক্ত ঝরিয়ে এই সরকারটাকে তারা উচ্ছেদ করেছে। কংগ্রেস টিউজেস তারা 5 বছর সরকার চালালো। আধা ফ্যাসিবাদী সরকার, গণতন্ত্র আক্রান্ত, নির্বাচন হয় না। এই পরিস্থিতিতে মানুষের লড়াই, জনস্বার্থবাহী কোনো কর্মসূচি নাই, লুটের রাজত্ব চলছে। সেই জায়গায় নির্বাচন আসলো, ত্রিপুরার মানুষ পরাস্ত করল, বামফ্রন্টকে সরকারে বসালো। এক নাগারে 25 বছর, প্রথম 5 বছর কমরেড দশরথ দেবের নেতৃত্বের সরকার, পরে 20 বছর বিকল্প বামপন্থী ফ্রন্টের সরকার সেখানে চলল। এই সরকারগুলো মানুষ দেখেছেন এবং এদের পরবর্তী পর্যায়ে আজকে ত্রিপুরা চলছে আরএসএস এর নিয়ন্ত্রিত, বিশ্ব হিন্দু পরিষদের নিয়ন্ত্রিত বিজেপি সরকার। আমি বিনীতভাবে দল মতের ঊর্ধ্বে থেকে ত্রিপুরা যারা নাগরিক তাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের জীবনের অভিজ্ঞতাটা কি? সামন্ত শাসক কংগ্রেস টিউজেস এবং বামফ্রন্ট এবং আজকের বিজেপি সরকার, বামপন্থী ফ্রন্ট সরকারের সাথে বিজেপি থেকে শুরু করে কংগ্রেস সামন্ত সরকার, সামন্ত শাসন, তার কোনো মিল আছে? দিন রাত্র ফারাক, আসমান জমিন ফারাক। মানুষ এখন নিজেরা বলতে শুরু করেছে ভুল করেছে, বিভ্রান্ত হয়েছে, মোহগ্রস্ত হয়েছে, বিপদগামী হয়েছে, নিজের পায়ে নিজেরা কুরুল মেরেছে। এর থেকে বেরোতে হবে। দেশের নির্বাচন এই আহ্বানই আমরা জানিয়েছিলাম। এরা 39টা ভোট পেয়েছে। 18 নির্বাচনে 51টা ভোট পেয়েছিল, তার মধ্যে 40-এর উপর ভোট ছিল কংগ্রেসের। কংগ্রেস যখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্টকে রাজনীতিগতভাবে, কর্মসূচিগতভাবে মোকাবেলা করতে ব্যর্থ, তারাই সেখানে বিজেপিকে সাহায্য করেছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সরকারকে, যাতে ক্ষমতা থেকে উচ্ছেদ করা যায়। সেই বিজেপি 23-এর নির্বাচনে 39টা ভোট পেয়েছে 5 বছরের ব্যবধানে। কিন্তু এই 39 ভোট 18তে তারা যে 51টা ভোট পেয়েছিল, সেখানে কেউ আঙুল তুলে বলতে পারেননি যে আমি ভোট দিতে পারিনি, আমার ভোটের অধিকার হরণ করেছে, জোর করে আমার ভোট অন্যরা দিয়েছে, এরকম কোনো অভিযোগ ছিল না। রাত্র 1:30টার সময় পর্যন্ত কৈলাসহরে, ধর্মনগরে মুসলিম মা 6 মাসের শিশু কোমরে নিয়ে, কাঁখে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে গেছেন নির্বিঘ্নে। কিন্তু 23-এর নির্বাচন, এই যে 39 ভোট, তাতে আমরা যা দেখেছি 20 থেকে 22টার বেশি ভোট বিজেপি পায়নি। বাকি যাব আপনার ভোট তারা লুট করেছে, আপনাকে আপনার ভোট দিতে দেয়নি। আগরতলা সহ ত্রিপুরার মহকুমায় মহকুমায় ঘটনা ঘটেছে। তারা জানে তারা কিভাবে সরকারে এসছে। মুখ্যমন্ত্রী নিজে জানেন উপনির্বাচনে বরদলি থেকে তিনি কিভাবে জিতেছেন, পরের নির্বাচনে এই বরদলি থেকে তিনি কিভাবে জিতেছেন তিনি নিজেই তো জানেন। আমাদের ব্যাখ্যা করার কি দরকার আছে? এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এরা ভীত, এরা সন্ত্রস্ত, এরা বুঝতে পারছেন জনগণ এটাকে মেনে নেবে না। তাই যেটা আপনাদের কাছে বলতে চাইছি, আবার আগে বলেছেন জিতেন চৌধুরীও বলবার চেষ্টা করেছেন, কেন আমাদের এই মিটিংটাকে তারা বাধা দেওয়ার চেষ্টা করেছেন। বাধা দিয়ে কি মানুষকে আটকানো গেছে? পেরেছে? আপনাদের জানার জন্য বলছে, পুলিশ পরশুদিন সন্ধ্যাতেও ইনসিস্ট করেছে দরখাস্ত লিখে দিন, 3000-এর বেশি লোক হবে না। আরে এটা কেমন ধরে কথা হলো?
পুলিশ ঠিক করবে আমাদের জনসভায় কত লোক হবে? শুনেছেন এরকম কাণ্ড? এটা তো পুলিশের কথা না, মন্ত্রিসভার রাজনৈতিক যে নেতৃত্ব, মুখ্যমন্ত্রী সহ তাদেরই এই পরামর্শ। তো আমরা তো সেখানে বলেছি দরখাস্ত না রাখলে পরে কিছু করার নেই, মিটিং হবে, যেখানে আটকাবে সেখানে মানুষ বসবে, সেখানেই প্রতিরোধ হবে। পেরেছে আজকে? পারেনি। আমি যেটা বলবো, এই পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চান, শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকটা, বিজেপির মধ্যেও কিছু সৎ ভাবনা চিন্তার লোক আছেন, তাদের গুরুত্ব মূল্য এখন বিজেপিতে নাই। এরা এখন ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে নিজেরাও বলতে শুরু করেছেন, এরকম ভাবে তো আমরা ভাবতে পারিনি। এটা কি চলছে? অরাজকতা চলছে, এর পরিবর্তন দরকার। এরা তো আমাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে এই বিষয়গুলো বলছে, এ তো তৈরি করা কথা না। উদয়পুরে খিলপাড়ার কাছে যে মহিলার বাড়িতে ঢুকে লুণ্ঠন করলো, স্বামীর মাথা ফাটালো, চোখের জলে বুক ভাসিয়ে সোশ্যাল মিডিয়ার কাছে বলতে গিয়ে হাতজোড় করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি যে বলেছিলেন, মুখ্যমন্ত্রী আমি তো বিজেপি, গত বিধানসভা নির্বাচনে আমি বিজেপির জন্য কাজ করেছি, আমাকে আজকে যারা আক্রমণ করছে, বাড়িতে এসে যারা লুণ্ঠন করছে, এরাও বিজেপি, তো কেন তারা আমাকে আক্রমণ করছে? কোনো জবাব নাই। আপনার দৃষ্টি আকর্ষণ করছে, হাত জোর করে বলছি, একবার আসুন, আমাদের খোঁজ নেন, আমাদেরকে আক্রমণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করুন। গেছে মুখ্যমন্ত্রী? কোনো মন্ত্রী গেছে সেখানে? না। অরাজকতা চলছে। কোথায় আইনের শাসন? জঙ্গলের শাসন চলছে। মায়েদের বোনেদের উপর বীভৎস আক্রমণ সংঘটিত হচ্ছে, কিশোরীদের উপর বীভৎস আক্রমণ সংঘটিত হচ্ছে। থানায় গেলে পর, আমি সব থানার কথা বলছি না, কোন কোন থানায় কেন এসছেন, মন্ডলের কাছে যান, আলোচনা করে মীমাংসা করবে, মামলা করবেন, কোর্টে যাবেন, আরো পয়সা খরচ হবে, আরো তো ব্যতিব্যস্ত হবেন, অসুবিধা হবে। চা বিস্কিট খেতে খেতে এই সমস্ত কথা রসে রসিয়ে থানার কোনো কোনো দারোগাবাবু বলছেন। বুঝতে পারছেন এই দুঃসাহস তাদের কোত্থেকে আসছে? বামফ্রন্ট সরকারের সময় এই সমস্ত কথা বলবার সাহস পেয়েছে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, আগরতলার পূর্ব থানা, মহিলাদের জন্য আমরা থানা করেছি। আক্রান্ত মহিলা থানায় গিয়ে যখন অভিযোগ করছিলেন, এই থানায় সমস্ত কর্মচারী ছিলেন মহিলা, যিনি প্রধান অফিসার তিনি তার সাথে খারাপ ব্যবহার করছিলেন, অভিযোগ সত্য না মিথ্যা যাচাই করবার চেষ্টা করছিলেন, তার অভিযোগ রাখেনি। পরবর্তী সময় যখন সরকারের দৃষ্টিতে আনলো, এই থানার ওয়ান অ্যান্ড অল প্রত্যেককে সেখান থেকে সরিয়ে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করে কার্যকরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ বামফ্রন্ট সরকার দিয়েছিল। এরকম একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবেন? গত 6 বছরের মধ্যে 7 বছর হতে যাচ্ছে এই সরকারের, এরকম কোন দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন? বিজেপির লোকরা দেখাতে পারবেন? অরাজকতা চলছে। 18-র পর আজ অব্দি যত ভোট হয়েছে ত্রিপুরায়, মানুষ ভোট দিতে পারেন না, লুটের রাজত্ব চলছে, ভোট লুট। এখন সরকার এডিসি, যেটা তীব্রামথার নিয়ন্ত্রণে, এবং বিজেপি আরএসএস এর লোকরা, তারা সবাই মিলে একটা হয়ে লুটের রাজত্ব চালাবার চেষ্টা করছে। কাজেই এগুলো শুধু বললে হবে না, এই অবস্থা থেকে বেরিয়ে আসবার জন্য সামনের দিনে বৃহত্তর সংগ্রাম সংগঠিত করতে হবে। অবশ্যই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তার নেতৃত্বে বামফ্রন্ট, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, নেওয়ার চেষ্টা করছেন, আক্রান্ত হচ্ছেন, শহীদের মৃত্যুবরণ করছেন, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, তাদের পরিবার প্রতিপালনের জন্য তাদের যে আয়ের উৎসব সেগুলো ধ্বংস করে দিচ্ছে, কিন্তু মাথা নত করছে না। এরা থাকবেন, কিন্তু আপনাদের কাছে আবেদন থাকবে, নতুন মানুষের কাছে যেতে হবে। কাল যিনি বিজেপি ছিলেন তার সঙ্গে কথা বলুন, বুঝবার চেষ্টা করুন, তার মন জয় করার চেষ্টা করুন, তাকে সঙ্গে আনুন। কাজে আমাদের শক্তির যে বৃত্ত, এটাকে প্রসারিত করতে হবে। আমি যেই কারণে উল্লেখ করবার চেষ্টা করেছি, 78-এর
লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন 6 থেকে 7 মাসের মধ্যে যে মৌলিক গুণগত পরিবর্তন, মানুষ চাইলে সবকিছু করতে পারে, মানুষের ঐক্য শক্তির কোনো বিকল্প নাই। তাই আপনাদের কাছে যেটা থাকবে আমাদের আবেদন, এই সম্মেলন কি আলোচনা করব? আমরা কি ওখানে শুধু গলা ফাটিয়ে রক্ত চিরিয়ে সেখানে রক্ত বের করে বক্তৃতা করব? কি চলছে দেশে? দেশকে বাদ দিয়ে ত্রিপুরা তো এই সমস্যা থেকে বেরোতে পারবে না। ডাবল ইঞ্জিন দিল্লি সরকার যে দৃষ্টি নিয়ে চলছে, ত্রিপুরার বিজেপি সরকার সেই দৃষ্টি নিয়ে চলছে, তার কাছ থেকে বিকল্প আমরা কি আশা করব? কাজেই সেদিক থেকে জাতীয় স্তরে যে আন্দোলন হচ্ছে, শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, যুবক, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মাঝারি ব্যবসায়ী, তারা জাগিয়ে আসছেন, নতুন ঢঙে আন্দোলন তৈরি করবার চেষ্টা করছেন। তাতে যেমন ত্রিপুরায় বামপন্থী ফ্রন্টের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তিকে নিয়ে আমাদের লড়াই অংশগ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে ত্রিপুরায় যে অরাজকতা চলছে, ত্রিপুরায় যে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে, ত্রিপুরায় যে জঙ্গলের শাসন চলছে, এর থেকে ত্রিপুরাকে বের করে আনতে না পারলে পর খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য কোনো সমস্যার সমাধান করা যাবে না। কাজেই এদেরকে জনগণের মধ্যে থেকে বিচ্ছিন্ন করতে হবে, কোণঠাসা করতে হবে, নতুন শক্তির সমাবেশ করতে হবে। তার জন্যে আগামী দিনের আমাদের পার্টির রাজ্য সম্মেলনে, এটা সর্বভারতীয় পার্টির যে মহাসম্মেলন, তার প্রস্তুতি, কিন্তু ত্রিপুরার বিষয়টাকে আলাদা করে আলোচনা করে সামনের দিনে ত্রিপুরা আমরা কি করতে চাই তার জন্য আমরা কর্মসূচি গ্রহণ করব। আপনাদের কাছে আগাম আবেদন করে রাখতে চাইছি, এই সম্মেলন থেকে ত্রিপুরার মানুষের স্বার্থে যে গুরুত্বপূর্ণ জ্বলন্ত দাবিগুলোকে সামনে রেখে নানা ঢঙের যে আন্দোলনের কর্মসূচি আসবে, আজকে যেভাবে সমস্ত প্রতিকূলতা, ষড়যন্ত্র উপেক্ষা করে আপনারা এই সমাবেশে সমবেত হয়ে লড়াই নতুন বার্তা দিয়েছেন, রাজ্য সম্মেলন থেকে যে বার্তা আপনাদের কাছে যাবে আহ্বান হিসাবে, তাকে বাস্তবায়নের জন্য আপনাদের কাছে আগাম আবেদন রাখবো। সেই লড়াইয়ে আরো বৃহত্তর শক্তি নিয়ে ঘর থেকে বেরিয়ে ময়দানে দাঁড়িয়ে এই দুশ্মন যে সরকারটা, জনবিরোধী যে সরকারটা, তাকে কোণঠাসা এবং পরাস্ত করবার জন্য আমাদের লড়াইকে তীব্র, তীক্ষ্ণ এবং ব্যাপকতর করতে হবে। এই শপথ আপনারা এখান থেকে